পায়ের রক্ত যদি মাথায় উঠে যায় আর কোনো ঠান্ডা মানুষ যদি খেপা যায়, তাহলে আপনি দেখবেন পরিস্থিতি ভিন্ন রকম হয়। এর সাক্ষী কিন্তু বাংলাদেশ। একটা বাঘ, তাকে আপনি খোঁচাচ্ছেন, আপনি তার লেজ দিয়া খেলছেন, দড়ির মতন গিট্টা দিচ্ছেন, মুখের সামনে এসে হালুম এরকম আওয়াজ করছেন, তারপর তার নাকের মধ্যে আঙ্গুল ঢুকে এরকম নাড়াচাড়া করছেন। তো আসলে পরিণতিটা কি হবে? এই বাঘটার চামড়া এত মোটা, এটা সহজে ঘুম ভাঙানো যায় না। আমিও চেষ্টা করছি ঘুম ভাঙাতে। একটা নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে, যেটা গত 54 বছরে সম্ভব হয়নি, সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে। কিছু সুখবর আমরা পাচ্ছি। অন্যদিকে ইউনূস সরকার এখন দেখলাম মিশরের পায়ে পড়েছে এই আরাকান আর্মির সমস্যা থেকে বাঁচতে। অন্যদিকে আরাকান আর্মি আবার বাংলাদেশের একটা জেলার অর্ধেকটা দখল করে নিয়েছে। স্যালুট বাংলাদেশ পৃথিবীকে, আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম, প্যাট্রিয়টিজম একটা কাজ করছে, যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে, এরকম কাজ আর বিজিবি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না। তাই তো বলি, দাদা বাবুরা কেন এত পাগলামি করে? তাদের মাথার তার কেন ছেঁড়া? সবারই মাথার তার ছেঁড়া। এক দুর্ধর্ষ অভিযান, যার ফলে ভারতবর্ষের 7 সিস্টার্সকে অশান্ত করার ছক কিন্তু কার্যত বানচাল করে দিল। ঘুম হারাম হয়ে গেছে মোদী সরকারের। এজন্যই বাংলাদেশ সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। জানা যাচ্ছে 7 সিস্টার্স খ্যাত রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করে রাখতে মোদীর কুখ্যাত কৌশলগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয়, সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলেছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসবো। 7 রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। আর এরই মধ্যে খবর এলো, ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের 100 কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। স্থানীয়রা বলছেন, অঞ্চল জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে ওই অঞ্চলে ঘাঁটি গেড়েছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। একদিকে চীন, অন্যদিকে বাংলাদেশকে নিয়েও চরম বিপাকে আছে ভারত। এজন্যই বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন মোতায়েন করেছে ভারত। 7 সিস্টার্সে মোদীর ক্ষমতা নড়বড়ে হয়ে যাবার পেছনে অনেকগুলো কারণ সামনে আসছে। নরেন্দ্র মোদীর সরকার ও বিজেপির উগ্র হিন্দু জাতীয়তাবাদী আদর্শ ভারতের মুসলমানদের পাশাপাশি দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত 60টি রাজ্যে বসবাসরত উপজাতীয় গোষ্ঠীগুলোর উপরও বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে মণিপুর রাজ্যে সংখ্যালঘু খ্রিস্টান কুকি উপজাতীয় জনগোষ্ঠীর সাথে হিন্দুদের চলমান সংঘাত বিজেপির এই হিন্দুত্ববাদী চেতনারই ফসল। মোদীর গত 1 দশকের শাসনামলে ভারতের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন আগের চেয়ে বেড়েছে বহুগুণে। বাদ যাচ্ছে না বৌদ্ধ খ্রিস্টানরাও। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গত 14 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 63% ভাষণ ছিল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টিকারী। গত 16 মার্চ নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর জনসভায় মোদীর দেওয়া 173টি ভাষণ বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, 173টির মধ্যে 110টি ভাষণে মোদী ইসলাম ভীতি নিয়ে মন্তব্য করেছেন। সংগঠনটি মনে করে, বিজেপির শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে এ ধরনের ঘৃণা সৃষ্টিকারী মন্তব্য করায় ভারতে মুসলমান ও খ্রিস্টান এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বেড়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত 60টি রাজ্যের উপজাতি অধ্যুষিত কয়েকটিতে খ্রিস্টানদের সংখ্যা বেশি। এসব রাজ্যে বিজেপির হিন্দুত্ববাদী নীতির কারণে নতুন করে জাতিগত বিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। এর মধ্যে মণিপুর রাজ্যে হিন্দু ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট সহিংস পরিস্থিতি ক্রমে সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। পাশাপাশি এসব অঞ্চলে স্বাধীনতাকামীদের আন্দোলন ক্রমশই মাথাচাড়া দিয়ে উঠছে। বিজেপির সমর্থকরা মনে করেন, নরেন্দ্র মোদী সরকার এর আগেও এ রাজ্যের জাতিগত সংঘাতকে দমন পীড়ন চালিয়ে শক্তভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবারও একইভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে তারা।
অন্যদিকে সরকারের সমালোচকরা বলছেন মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। তারা প্রশ্ন তুলছে, এভাবে পেশি শক্তি দিয়ে একটি বৃহত্তর জাতিকে কখনোই আটকে রাখা যায় না। মণিপুরের বর্তমান জাতিগত সংঘাতের মূল কারণ বিজেপির এই হিন্দুত্ববাদী নীতি। এ রাজ্যে সংখ্যালঘু খ্রিস্টান কুকিরা তাদের জাতিসত্তার ক্ষুদ্র শক্তি নিয়ে সংখ্যাগুরু মেয়তেই হিন্দুদের বিরুদ্ধে যে লড়াই নেমেছে তা বিজেপি হিন্দুত্ববাদী আদর্শের প্রবল শক্তি বলে দমন করতে চেয়েও পারছে না। বিজেপির হিন্দুত্ববাদী আর দমনপীড়ন কৌশল ও নীতি মণিপুরে এখনো পর্যন্ত কাজে দেয়নি, বরং রাজ্যে নিরাপত্তা পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে। কিন্তু তারপরও ক্ষমতাসীন দলটি তাদের সেই নীতি নিয়ে পড়ে আছে। বিজেপি মনে করে কংগ্রেস তাদের কয়েক দশকের শাসনামলে উত্তর পূর্ব ভারতের উপজাতি অধ্যুষিত কয়েকটি রাজ্যে আত্মপরিচয়ের রাজনীতি অনুসরণের ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই ব্যর্থতা এসব রাজ্যের পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে গেছে। এদিকে সেভেন সিস্টার্সে মোদির বিরোধী শক্তি কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ার কারণ হিসেবে জানা যাচ্ছে কংগ্রেস কখনোই উত্তর পূর্ব ভারতে আগুনকে আগুন দিয়ে মোকাবেলা করার নীতি অনুসরণ করেনি। আর এর ফলে এই অঞ্চলের উপজাতীয় গ্রুপ ও খ্রিস্টান মিশনারিগুলো তাদের শক্তি বাড়াতে সক্ষম হয়েছে। সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোকে দমন করতে অতীতের কংগ্রেস সরকার কখনোই শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করেনি, বরং রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে। কংগ্রেসের এই ভুল নীতির কারণে উত্তর পূর্ব ভারতে জাতিগত বিরোধ ও বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে করেন বিজেপির কিছু নেতা। কংগ্রেসের বিরুদ্ধে তাদের আরও অভিযোগ হচ্ছে এই দলটি দীর্ঘদিন কেন্দ্রে ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকতে হিন্দুত্ববাদ ও বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীর জাতীয় ইচ্ছাকে সামনে না এনে বরং অন্ধকারে রেখে দিয়েছিল। এর ফলে জাতি নিরাপত্তা সহ নানা সংকটে পড়েছে এবং কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলের বিপদগ্রস্ত সীমান্ত উপহার দিয়েছে ভারতকে। মণিপুর নিয়ে বিজেপির দলীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে এ রাজ্যটি অনুপ্রবেশকারী বিদেশি ও মিয়ানমার থেকে আসা সশস্ত্র কুকি উপজাতীয় বিদ্রোহীদের হামলার কবলে পড়ে বিপর্যস্ত হচ্ছে। মণিপুরের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তা সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করার ঘটনা থেকে বোঝা যায়। এর আগে সেভেন সিস্টার্সের কোন রাজ্যে এ ধরনের হামলার ঘটনা ঘটেনি। ড্রোন হামলার কথা কেউ কখনো চিন্তাই করেনি, কিন্তু এবারে চলমান সংঘাতে সেটাই ঘটেছে মণিপুরে। ভবিষ্যতেও এখানে এবং এই অঞ্চলের অন্যান্য রাজ্যে এ ধরনের হামলা হতে পারে বলে মনে করেন পর্যবেক্ষকরা। ফলে বিজেপি ও তাদের নেতৃত্বাধীন এনডিএ সরকার তাদের হিন্দুত্ববাদী নীতি ও শক্তি দিয়ে এই অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতীয় গোষ্ঠীগুলোর জাতীয়তাবাদী চেতনাকে দীর্ঘদিন দমন করে রাখতে পারবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের যে তীব্র লড়াই চলছে তার ধাক্কা এসে লাগছে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতেও। মণিপুরের সাথে মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য ৩৯৮ কিলোমিটার ও অরুণাচল প্রদেশের সাথে আছে ৫২০ কিলোমিটার। নাগাল্যান্ডে এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না। চাঞ্চল্যকর একটা হিরোইজম অভিযান ছিল আমাদের বিজেপি জওয়ানদের। দর্শক, ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে সিনেমাটিক স্টাইলে গুলি করে সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের বিজেপি জওয়ানরা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে দু একজন গায়েও নাকি লাগছে। পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি। এই সময় আটক করা হয়েছে ৩ বাংলাদেশি মানব পাচারকারী দালালকে। তো দালাল সিয়াদায়া আমরা মনে করি বৈষম্য বিরোধী বাংলাদেশে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার এটা, যারা আমাদের মা এবং বোনদেরকে ফুসলিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে মিথ্যে কথা বলে অভিনয় করে চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করে এই নরকীটদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে সীমান্তের মধ্যে কাঁটাতারে লটকায়া বাংলাদেশের সকল টেলিভিশন সেন্টারকে দাওয়াত দিয়া লাইভ স্ট্রিমিং এ ধাঁচাধাস কয়েকটা কি হবে ঠুস 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 সারা বাংলাদেশ দেখবে, যারা ভবিষ্যতে কোনো মায়ের মেয়ের দিকে এরকম নজর দিবে মারি এই ঘটনাটা মাথায় যেন থাকে। কিন্তু হবে কি, আমরা যারা বাংলাদেশকে এই মুহূর্তে লিড করছেন বিভিন্ন সেক্টরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই দাবিটা তোলেন, এটা জরুরি। আচ্ছা যাই হোক, তো সন্ধ্যা 7:30টার দিকে আপনার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আমাদের বিজিবি। আটককৃত কারা আপনাদের এলাকার মানুষ, তাদের বিচার এলাকার জনগণ করবেন। আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে, বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লিখে গিয়েছে। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন। আমার দেশ বলে দিবে
বাংলাদেশ যাবে কোন পথে। আমার দেশ বলে দিবে বাংলাদেশ স্বাধীনতা রক্ষায় আপনার আমাদের কি ভূমিকা পালন করা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে, রাজনৈতিকভাবে এই দেশটাকে যারা পদানত করতে চাচ্ছে, কারো ধ্যাজ্যে পরিণত করতে যাচ্ছে, কিংবা কারো বগলের তলে নিয়ে হাঁটতে চাচ্ছে, সেইটা এই দেশে হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলব। প্রিয় বন্ধুরা আমার, একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান। শুধু আজকের রবিবারের পত্রিকা, আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম মলাটটা দেখেন, প্রথম পেজটা আপনি দেখেন, তাহলেই আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন। মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেখেন, এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা। আজকের শিরোনাম হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। তারপরে হচ্ছে সঙ্গে 14 সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারপরে হচ্ছে তারেক সিদ্দিকী পালিয়েছেন একই বিমানে। এরপরে হচ্ছে ইতিহাসে তোমরা অমলিন। এই হচ্ছে আজকের আমার দেশের আজকের পত্রিকার শিরোনাম। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে গলায় গলায় বন্ধু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে বদমাশ চীন। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। এবার মেড ইন চায়না ফাইটার জেট হাতে পেতে চলেছে বাংলাদেশ, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। হঠাৎ করে কেন এই ফাইটার জেট দিল বাংলাদেশকে? তাহলে কি পিছনে পিছনে ভারতের উপর হামলার ছক কষছে চীন, পাকিস্তান, বাংলাদেশ? যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি। বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা সেরে ফেলেছে। চীন বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে। সম্প্রতি চীনের JF-17 থান্ডার যুদ্ধ বিমান পাবে বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশকেই নয়, পাকিস্তানের কাছেও এই ফাইটার জেট আছে। চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে। এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুতর হয়ে উঠেছে। এবার আপনাদেরকে একটু বলি যে JF-17 এর বৈশিষ্ট্যটা ঠিক কি। JF-17 থান্ডার হলো একটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। পাকিস্তানের যুদ্ধ বিমান বাহিনীর ক্ষেত্রে JF-17 থান্ডার মেরুদণ্ড। এটি ভারতের তেজসের মতো লাইট ওয়েট মাল্টিরোল ফাইটার জেট। এটা একটি মাল্টিরোল ফাইটার। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে মাল্টিরোল ফাইটার এই জেটের বৈশিষ্ট্য কি? অনেক দূর থেকে হামলা করা যায়, প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে পিছু করা, প্রতিকূল আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি মাটির খুব কাছাকাছি নেমে হামলা করা, এইসব করতে পারে JF-17 বিমান। স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতা কম, তাই মাঝ আকাশে তেজস সব দিক থেকে টেক্কা দেয় JF-17 থান্ডারকে। পাকিস্তানে এই বিমানের 55% তৈরি হয়, চীন তৈরি করে থাকে বাকি অংশ। তবে তাকে সত্যি সেই উচ্চতায় পৌঁছতে পেরেছে? এই বিষয় কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে। পাকিস্তান এবং বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে। চীন ক্রমাগত বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, সামরিক বাহিনী সম্প্রতি বাড়াচ্ছে। চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় দর্শক, এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে, ঘরে ঘরে খুন হয়েছে অসংখ্য মানুষ। এবার যোদ্ধারা ঘরে ফিরবে না মুক্তি না করে। এবার মণিপুরকে মুক্তি করে আলাদা রাষ্ট্র গঠনের শপথ নিচ্ছে মণিপুরের ফ্রিডম ফাইটাররা, যারা এর আগে কিছুদিন মায়ানমারে যুদ্ধ করে সেখানে ট্রেনিং নিয়ে সেখান থেকে অস্ত্র নিয়ে এসে নিজের দেশকে, নিজের রাজ্যকে স্বাধীন করার কাজে নেমে পড়েছে। সেই নরেন্দ্র মোদী আজকে নিজের চিপায় নিচে পড়েছেন মণিপুরে, কারণ তার কাজটা ছিল তার পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশের সাথে হট্টগোল লাগিয়ে ফায়দা লুটা। আর সেই ফায়দা লুটার সেই নরেন্দ্র মোদীকে এখন কাপুরুষ করে দিচ্ছে তার নিজের দেশ মণিপুরের মুক্তিগামী জনতা। মণিপুরের মুক্তিগামী জনতার কণ্ঠে আপনারা কথা শুনেছেন, বিভিন্ন নিউজ থেকে আপনাদেরকে আপডেট করেছি আমি যে মণিপুরে এই মুহূর্তে কি অবস্থা চলছে। যে কোনো সময় মণিপুর ডিক্লার দিবে স্বাধীন,
মণিপুর একটি রাষ্ট্র হিসাবে। তাই সেই মণিপুরের সাথে সাথে ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার 7টি রাজ্যই আলাদা হওয়ার ঘোষণার মুখোমুখি অবস্থায় আছে। আর সেই মুখোমুখি অবস্থার কারণে আমরা বাংলাদেশ থাকব ভালো অবস্থানে, কারণ তারা সেই 7টি রাজ্যের ভিতরে সবকিছু নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশের সব ধরনের রোড ঘাট রেল সব বাণিজ্য সবকিছু বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশকে ব্যবহার করেছে 15.5 বছর। আমরা আর দেব না ভারতকে বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশের এক হাত জায়গা। বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে, যেটা গত 54 বছরে সম্ভব হয়নি, সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে। কিছু সুখবর আমরা পাচ্ছি। নানান সময় আমরা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আরেকটু কার্যকর কিছু খবর আপনারা শুনতে পাবেন। দর্শক, 1971 সালে আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হলো, কার্যত আমরা স্বাধীন হতে পারিনি। ভারতের কাছে আমরা পরাধীন ছিলাম। আমরা পেন্ডির গোলামি থেকে দিল্লির গোলামির মধ্যে পড়েছিলাম। ভারত আমাদেরকে তাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা বন্ধু রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করতো না। ভারত আমাদেরকে তাদের অধীন বা পরাধীন কোনো ভ্যাসেস স্টেট অথবা তাদের কোনো প্রভিন্সের মতো মূল্যায়ন করতো। আমরা পরাধীন ছিলাম, উই আর সাবঅর্ডিনেট টু ভারত। তো সেই পরিস্থিতি থেকে উত্তরণ শুরু হয়েছে হাসিনা পালানোর পর থেকেই। এমনকি যখন বিএনপি জামাত ক্ষমতা ছিল তখনও কিন্তু ভারতের পরাধীনতা থেকে আমরা এতটা বের হতে পারিনি, যেটা 5 আগস্টের পর আমরা বের হয়েছি। তো ভারত নানানভাবে আমাদের ডিস্টার্ব করেছে বা করছে, আমাদেরকে ইরিটেট করছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। তা সত্ত্বেও ডক্টর ইউনূস সরকারের অবস্থান এবং বাংলাদেশের জনগণের ঐক্যের ফলে ভারত লাইনে আসতে শুরু করেছে। তাদের সুর অনেকটা নরম, তারা চুপছে যাচ্ছে, ষড়যন্ত্র তারা বন্ধ করেনি এবং করবেও না। কিন্তু অনেক কিছুই বাংলাদেশ সরকারের চাওয়া অনুযায়ী তারা করতে বাধ্য হচ্ছে বা বাধ্য হবে। এমনকি ভারতের ভিতরেও এই বিষয়ে জড় তৎপরতা শুরু হয়েছে। ভারতের ভিতরেও অনেকেই সরকারের সমালোচনা করছে, ভারত সরকারের, যে তোমরা বাংলাদেশের সাথে কি শুরু করছো, যেহেতু আমাদের ক্ষতি। অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, মেডিকেল ট্যুরিজম হোটেল ট্যুরিজমের অবস্থা খারাপ, ভিসা দিচ্ছে না। এটা সাময়িক আস্ফালন, কিন্তু ওরা জানে যে বাংলাদেশের লোকজনকে বিছানা দিলে ওদের 12টা বাজবে। এই জন্য তাদের দেশের ভিতরেও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে, যার ফলে খবর হচ্ছে যে ভারত বাংলাদেশ বিষয়ে তাদের ফরেন পলিসি কিংবা পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে পারে। এটাই আমাদের জন্য একটা সুখবর যে ভারত বাধ্য হয়ে বাংলাদেশ ইস্যুতে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে যাচ্ছে। হ্যাঁ, এখনো ডিস্টার্ব করছে। সর্বশেষ একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে বলি বা একটা ঘটনা, যে কিভাবে ওরা ডিস্টার্ব করছে। দেখেন, এগুলো নিয়ে বাংলাদেশের জনগণের সোচ্চার হতে হবে এবং তোলপাড় সৃষ্টি করতে হবে। জনগণ যদি সোচ্চার হয়, ভারত এমনিতেই চুপসে যাবে। খবর, ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি, এবং আসলে বদলাতে যাচ্ছে। ওরা বাংলাদেশে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, নইলে ওদের একুলুকুর সব হারাবে। ওরা চারদিক থেকে ভারত বন্ধুহীন হয়ে যাচ্ছে। অতএব বাংলাদেশকে হারালে একদিক থেকে চীন মারবে, আরেকদিক থেকে পাকিস্তান মারবে, এরপরে যদি বাংলাদেশও মারে। আপনি চিন্তা করেন, 1971-এর পর যা ঘটেনি, এই 2024-এর পর সেটা ঘটেছে। পাকিস্তানি জাহাজ এসেছে। অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। বাংলাদেশ কিন্তু নতজানু নীতিতে ভারতকে ডিল করছে না, সাহসিকতার সাথে, পাকিস্তানকে স্পেস দিয়ে, চীনকে স্পেস দিয়ে। ভারত কিন্তু আসলে সিরিয়াসলি ভয় পাচ্ছে এবং ভয় পাবে, সামনে ঘটনা আরো ঘটবে। ভারতকে আমরা ভয় দেখিয়ে বলে না যে ঘাট ধাক্কা দিয়ে সোজা করতে, এইভাবে সোজা করছি। পাকা আঙুলে ঘি উঠবে, সোজা আঙুলে ঘি উঠে না। তো বাংলাদেশ সরকার, বাংলাদেশ জনগণ আঙ্গুল বাঁকা করেছে। তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের জাহাজ বেড়েছে চট্টগ্রামে। ব্যবসা বাণিজ্য হতেই পারে এবং হওয়া উচিত। পাকিস্তানের সাথে ফ্লাইট চালু, নানান কিছু হচ্ছে। বাংলাদেশে ভারত এখন যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বকরা পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাস বলে অভিহিত করেছেন। এই ধরনের পরিবর্তনগুলো বেশিরভাগই দুটি উৎস থেকে আসে। প্রথমটি হলো বাহ্যিক পরিবেশের পরিবর্তন, যা একটি দেশকে তার অভ্যন্তরীণ রাজনীতির অগ্রাধিকার এবং কৌশলগুলোকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে। পরের দৃশ্যটি ঢাকার পররাষ্ট্রনীতির অভিমুখে নাটকীয় পরিবর্তন অবদান রাখছে, যার প্রভাব নয়াদিল্লির জন্য উল্লেখযোগ্য। এছাড়া হাসিনা বাংলাদেশ ইসলামপন্থী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখেছিলেন, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আশ্রয় দেননি এবং ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তো এই সরকার যে বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিবে সেটা, ইসলামপন্থী বলতে যারা গণতান্ত্রিক, যারা ভারতের জন্য থ্রেট নয় বা কারোর জন্য থ্রেট নয়, তাদেরকে কেন নিয়ন্ত্রণে রাখবে? ইসলামপন্থীদেরকে নিয়ন্ত্রণে রাখা এটা আরেকটা নতজানু নীতি। ভারতের প্রেসক্রিপশনে ইসলামপন্থীদের উপর নির্যাতন। আপনারা জানেন, তৃতীয়বার স্বাধীনতা পেয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। 1947-এ ভারতের সঙ্গে স্বাধীন হয়েছিল, 1971-এ ভারতের দয়ার স্বাধীন হয়েছিল, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছিল। 2024 তারা নির্বাচিত শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিয়ে তৃতীয় স্বাধীনতা পেয়েছে। আর কয়েকটা মাসের মধ্যেই তারা খোঁজ করছে তাদের চতুর্থ স্বাধীনতা। কিন্তু সেই ফাঁকে তারা যে বাঁচতে নিজেদের বাপ কতবার পাল্টাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
চীনকে বাপ বানিয়েছিল, চীন ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে। চীন এখন ভারতকে খাতির করছে। পাকিস্তানকে বাপ বানানোর চেষ্টা করেছিল দুদিন আগে পর্যন্ত, সেই পাকিস্তানকে এখন তালিবানি সেনা উত্তম মধ্যম দিচ্ছে। অন্যদিকে ইউনূস সরকার এখন দেখলাম মিশরের পায়ে পড়েছে এই আরাকান আর্মির সমস্যা থেকে বাঁচতে। অন্যদিকে আরাকান আর্মি আবার বাংলাদেশের একটা জেলার অর্ধেকটা দখল করে নিয়েছে। ভারত দেখলাম বিদেশ দপ্তরের তরফ থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের আলটপকা মন্তব্যের প্রবল বিরোধিতা করেছে এবং ইউনূস সরকারকে সাবধান বাণী শুনিয়ে দিয়েছে। অন্যদিকে সবচেয়ে বড় কথা যেটা, যে ভারত বিরোধিতা করতে করতে বাংলাদেশের একটা জেলার অর্ধেকটা দখল হয়ে গেল, লুঙ্গি বাহিনী টেরও পায়নি। আর কি হলো সবটা শোনাবো আপনাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন, এবং যারা এখনো মনে করছেন যে মোদী কি করছে, শাহ কি করছে, ভারত কি করছে, তাদের অন্তত এই প্রতিবেদনটা খুব ভালো করে শোনা দরকার। যে সবসময় যুদ্ধের হুমকি দিয়ে বা সেনা পাঠিয়ে বা অস্ত্রের প্রদর্শন করেও যেটা করা যায় না, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে বুদ্ধি দিয়েই করে ফেলা যায়। এবং সেটাই করছেন আমাদের কোনো মন্ত্রী নন, কোনো বিদেশ দপ্তরের আধিকারিক নন, আমাদের সেটাই করছেন ভারতের ফ্যান্টম অজিত দোভাল। কি করছেন তিনি সবটা শোনাবো আপনাদের, দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আরাকান আর্মি বাংলাদেশের একটা জেলার অর্ধেকটা দখল করে নিয়েছে। অন্যদিকে তালিবান পাকিস্তানকে গুঁতো মারছে। কিন্তু তার আগে যেটা আমি আপনাদের দেখাবো, যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এবং তাদের উপদেষ্টা মাহফুজ আলম যে ভয়ঙ্কর একটা পোস্ট করলেন, একটা ছবি দিয়ে বাংলাদেশের ম্যাপ, এবং সেখানে তিনি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা ঢুকিয়ে নিলেন। পশ্চিমবঙ্গের একাংশ, অসম, ত্রিপুরাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে দিলেন, যদিও ধক নেই, দম নেই। 2 ঘন্টার মধ্যেই সেই পোস্টটা সরিয়ে নিয়েছেন তিনি। এত ভীতু এই বাংলাদেশের উপদেষ্টা, নাবালক উপদেষ্টারা। ভারত আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ সরকারকে আমরা সাবধান করেছি, এই ধরনের আলটপকা মন্তব্য করে দুদেশের মধ্যে সম্পর্ককে আর বিঘ্নত দেবেন না। ভারতের তরফ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতবাসীকে কি বলতে চাইলেন দেখুন আপনারা। That you referred to, made by Bangladeshi senior leader. We have taken this up with the Bangladeshi government. We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. And once again to repeat that we have strongly protested against this with the Bangladesh government. রণধীর জয়সওয়াল বিদেশ দপ্তরের মুখপাত্র পরিষ্কার বলছেন, বাংলাদেশের আম পাবলিক কি বলছে কিছু এসে যায় না, মূর্খ নেতারা কি বলছে তাতেও কিছু এসে যায় না, অবসর নেওয়া সেনাবাহিনীর বয়স্ক চাচারা কি বলছে তাতেও কিছু এসে যায় না। কিন্তু বাংলাদেশের সরকারে যারা আছে সেই উপদেষ্টাদের এই ধরনের মূর্খের মতন আলটপকা মন্তব্য ভালোভাবে নিচ্ছি না, বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত ফৌজি চাচারা বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেবো, বাংলা, বিহার, উড়িষ্যার দখল নেব। আর সেই করতে করতে আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার সীমান্তের এই যে টেকনাফ জেলা আছে, সেই টেকনাফ জেলার অর্ধেকটা নাকি দখল করে নিয়েছে আরাকান আর্মি। কারা বলছে? এটা নর্থ ইস্ট নিউজের কাছে দাবি করেছে আরাকান আর্মির গ্রুপ কমান্ডার। বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ অবশ্যই হবে, কারণ এটা কোনো পরীক্ষিত তথ্য নয়। কিন্তু আরাকান আর্মির গ্রুপ কমান্ডার পরিষ্কার ঘোষণা করছেন যে আমরা এই বাংলাদেশের টেকনাফ জেলার অর্ধেকটা দখল করেছি, এখান থেকে আমরা মায়ানমারে অপারেশন চালাবো। বাংলাদেশের ভিতরেই একটা নতুন দেশ গজিয়ে উঠলো, আরাকান আর্মির দেশ। যারা ভারত বিরোধিতা করছে, কলকাতা, বাংলা, বিহার, উড়িষ্যা দখলের স্বপ্ন দেখছে, তারা নিজেই জানে না তাদের দেশের একটা জেলার অর্ধেকটা দখল হয়ে গেছে। রীতিমতো যুদ্ধ চলছে, গুলির আওয়াজ, মেশিন গানের আওয়াজ, প্লেনের আওয়াজ। এবং সবচেয়ে অবাক করার কথা, আরাকান আর্মি হঠাৎ এই গত কয়েক সপ্তাহের মধ্যে তাদের অস্ত্রশস্ত্রের ভান্ডার প্রবল ভাবে বেড়েছে, তাদের হাতে টাকার সাপ্লাই প্রবল ভাবে বেড়েছে। অদ্ভুত কাণ্ড নয়?
আরাকান আর্মি লড়ে যাচ্ছে মায়ানমারের জুন্টা সরকার যে কোনো দিনের পতন হবে, শুধুমাত্র এই জুন্টা সরকার দু একটি শহরে আবদ্ধ হয়ে গেছে। এবং আরাকান আর্মি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে টেকনাফ বাংলাদেশের যে জেলা, সীমান্তবর্তী জেলা, এবং শুধুমাত্র টেকনাফের কিছুটা অংশ দখল করা নয়, বাংলাদেশের যে চেকপোস্ট গুলি আছে এই সীমান্ত অঞ্চলে, টেকনাফ সীমান্ত অঞ্চলে, সেই সবকটা হাতছাড়া হয়েছে। অর্থাৎ সেখান থেকে বাংলাদেশের আর্মি বিজেপিকে মেরে তাড়িয়েছে এই আরাকান আর্মি। কলকাতা দখলের স্বপ্ন তো দিবা স্বপ্ন পরে পূরণ করবি, আগে তো নিজের যে দেশ বাঁচা। নিজের দেশের অর্ধেকটা দখল হয়ে গেল, এখনো এরা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে জাহির করার জন্য বাংলাদেশের জনতাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। বাংলাদেশের জনতা এই মূর্খ নেতা এবং অবসরপ্রাপ্ত এই বয়স্ক ফৌজি চাচাদের কথা কতটা বিশ্বাস করে সেটাই এখন দেখার। আরাকান আর্মি এই টেকনাফ জেলার একটা অংশ দখল করে নিয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন দুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলো মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এবং আপনারা জানেন বাংলাদেশের বাপ বদল করার হ্যাবিট একটা আছে, যেমন তারা স্বাধীনতা দিবস বদল করে তেমনি তারা বাপ বদল করে। প্রথমে চীনকে ধরেছিল, চীন পরিষ্কার হটিয়ে দিয়েছে, চীন এখন ভারতের মুখাপেক্ষী। তারা এখন পাকিস্তানকে ধরলো, পাকিস্তানকে এবার শিক্ষা দিয়ে দিয়েছে তালিবানের জঙ্গি গোষ্ঠী হামলা করেছে পাকিস্তান আফগানিস্তানের এই সীমান্ত প্রায় খাইবার পাখতুনখোয়া এলাকায়। অতর্কিত জঙ্গি হামলায় এখন অব্দি যেটুকু জানা গেছে 16 জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরো প্রায় 9-10 জন জওয়ান। মাঝরাত থেকে তালিবান জঙ্গিরা হামলা শুরু করে 2.5 ঘন্টা ধরে গুলি চালিয়ে পাক এই সেনাদের পোস্টটা দখল করে নিয়েছে। জানা যাচ্ছে 30 জন এই তালিবানি জঙ্গি পাহাড়ি এলাকায় পাকিস্তানের ছাউনিকে 3 দিক থেকে ঘিরে ফেলে এবং 16 জন জওয়ানের মৃত্যু, 10 জন আহত হয়েছে, সমস্ত কিছু দখল করে নিয়েছে। তালিবান খেপে উঠেছে, পাকিস্তানকে বাঁশ দিচ্ছে, যে পাকিস্তানকে বাপ বানিয়েছে বাংলাদেশ। পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে না তালিবানকে আটকাবে? শুধু তালিবান। হঠাৎ করে গত 2 সপ্তাহে দেখতে পাচ্ছি এই বালোচিস্তানের বালোচ বিপ্লবীরা খেপে উঠেছে, তারা এবার পাকিস্তান থেকে আলাদা হতে চায়। যদিও এই সমস্যাটা অনেকদিন আগেকার, বহু বছর ধরে চলছে, কিন্তু গত 2 সপ্তাহে হঠাৎ বালোচ জঙ্গিরা একটু বেশি খেপে উঠেছে। তারা বালোচিস্তানকে আবার আলাদা দেশ গড়ার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে। কি হচ্ছে বলুন তো? বাংলাদেশ যাদেরকেই বাপ বানাচ্ছে তারাই নিজেদের সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে। কোনো কারণ আপনারা পাচ্ছেন? কাউকে ভাবছেন নাকি যে এর পেছনে আছে? আমি জানি না, আপনারা আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। যদি আপনারা ভাবতে পারেন অবশ্যই ভাবুন। অন্যদিকে আরো একটা মজার ঘটনা দেখুন। আরাকান আর্মি মায়ানমারের যে দেশ, মায়ানমার আগে ছিল বার্মা, সেই মায়ানমারের একটা বিদ্রোহী দল, বেশ কয়েকটা বিদ্রোহী দল একত্রিত হয়ে মায়ানমারের জুন্টা সরকারের পতন চাইছে, তাদের বিরুদ্ধে লড়ছে। এই জুন্টা সরকারকে পরিকাঠামো বা অন্যান্য কিছু দিয়ে সাহায্য করেছে চীন, কারণ মায়ানমারে খনিজ পদার্থ, আকরিক এইসব রয়ে গেছে, চীন সেগুলোকে দখল করতে চায়। ফলে তারা মায়ানমারে একটা ইনভেস্ট করেছে। এর মধ্যে কোথাও দূর দূরান্তে ভারত নেই, অথচ চীন চাইছে এই আরাকান আর্মি, জুন্টা সরকার এদের সঙ্গে বৈঠকে বসবে এবং সেই বৈঠকে থাকবে কে? ভারত সরকার। কেন বলুন তো? যারা বলছেন এখনো যে মোদী কি করছে, শাহ কি করছে, ভারত কি করছে, তাদের এগুলো একবার ভাবার কথা। মায়ানমার জুন্টা সরকার, আরাকান আর্মি তাদেরই দেশের বিদ্রোহী সংস্থা, বিদ্রোহী দল, তারা সরকার দখল করবে। চীন সেখানে ইনভেস্ট করেছে, চীনের মাথা ব্যথা আছে, তারা ভারতকে টানছে কেন? কখনো ভেবে দেখেছেন? অন্যদিকে আবার ইউনূস বুঝে গেছে চীনের কাছ থেকে সাহায্য পাবে না। পাকিস্তান তাদের কাছ থেকে কি করে সাহায্য পাবে? পাকিস্তান তো নিজেই ভিখারি দেশ, খেতে পায় না। অন্যদিকে একটা সীমান্তে বালোচ, একটা সীমান্তে তালিবান পাকিস্তানকে গুটিয়ে যাচ্ছে। পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে পারবে না, এটা মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন। কার কাছে সাহায্য চাইলেন এবার মোহাম্মদ ইউনূস এই আরাকান মায়ানমার সীমান্ত এই পরিস্থিতি থেকে সামলাতে সাহায্য চাইল থাইল্যান্ড এবং মিশরে। তারা পৌঁছে গেল ব্যাংককে, 6 দেশের ক্রাইসিস মিটিং এ গেল মোহাম্মদ ইউনূস। 6টা দেশ ক্রাইসিস মিটিং করছে। আরাকান আর্মি মায়ানমার দখল করছে, জুন্টা সরকারকে হটিয়ে দিচ্ছে, 6টা দেশ ক্রাইসিস মিটিং করবে। কোন 6টা দেশ? বাংলাদেশ এবং মায়ানমার ছাড়াও আর যে 4টে দেশ আছে, ভারত, চীন, লাওস এবং কম্বোডিয়া। সূত্রের খবর, বাংলাদেশ চাইছে মায়ানমারে বিদ্রোহীদের আলোচনায় বসতে উদ্যোগী হোক এই 6টা দেশ।
বাংলাদেশ ছাড়া বাকি যে 5টা দেশ ভারত, চীন, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার এরা আলোচনায় বসুক, কিন্তু চীন আবার এটা চাইছে না। ভারত এবং চীন আবার দুটো দেশই এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। চীন চাইছে না যে এই বৈঠক করতে। ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।